প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় কোলন ক্যান্সার। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার ফয়জুর রেজা ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2002 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS FRCS ডিগ্রি রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অফ সার্জনস থেকে লাভ করেন। বর্তমানে তিনি নরওয়েস্ট হসপিটালে সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। কোলন ক্যান্সার একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে জেনে নিতে চাই, সেটি হচ্ছে কোলন ক্যান্সার বলতে কি বোঝায়? বাংলায় যেটাকে বৃহদান্ত বলে, ওইটা হচ্ছে একটা অনেকটা পাইপ বা নলের মতো, এবং ইনসাইড দ্যাট পাইপ অ্যাবনর্মাল কোনো প্রোট্রিউশন হতে পারে বা গ্রোথ হতে পারে, সেইটাকে আমরা ক্যান্সার বলে থাকি। কিছু কিছু গ্রোথ হতে পারে নন ক্যান্সারাস, আবার কিছু হতে পারে ক্যান্সারাস, একটা হতে পারে বিনাইন এবং একটা হতে পারে ম্যালিগনেন্ট। ম্যালিগনেন্ট বলতে আমরা ক্যান্সার যেটাকে মিন করি, আর বিনাইন বলতে হচ্ছে নন ক্যান্সারাস। দুটাই নির্ভর করে টিস্যু ডায়াগনোসিস বা হিস্টোপ্যাথোলজিক্যাল এভিডেন্সের উপরে, ডিপেন্ড করে হচ্ছে ওইটার প্রগনোসিস এবং সাবসিকুয়েন্ট ট্রিটমেন্ট। ওয়ার্ল্ড ওয়াইড কোলন ক্যান্সার থার্ড মোস্ট কমন কজ অফ ডেথ। বাংলাদেশে যদিও এটা প্রেভেলেন্স কম, বাট ডিউ টু environmental changes and genomic changes there's a increasing in the bowel cancer বা কোলন ক্যান্সার হচ্ছে। কোলনে যদি কোনো অ্যাবনর্মাল সাইন সিমটম থাকে, সেক্ষেত্রে রোগীদেরকে অবশ্যই চিকিৎসক, বিশেষ করে বিশেষজ্ঞ সার্জন বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ নিতে হবে। একেবারে প্রাথমিক পর্যায়ে আসলে কোলন ক্যান্সারের কোনো লক্ষণ উপসর্গ থাকে কিনা? কোলন ক্যান্সার আর্লি স্টেজে আসলে কোনো লক্ষণ ছাড়াই গ্রো করতে পারে, তো যে কারণে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আমরা স্ক্রিনিং প্রোগ্রাম বলে থাকি। তার মানে হচ্ছে লক্ষণ ছাড়া কোলন ক্যান্সার ডায়াগনোসিসের একটা ব্যবস্থা করা যেতে পারে, বিশেষ করে যাদের ফ্যামিলি রিস্ক থাকে বা প্রিভিয়াস কোনো ফ্যামিলি মেম্বারের বাউল ক্যান্সার বা কোলন ক্যান্সার হিস্ট্রি থাকে। তাদের যদি আর্লি এইজে যদি এন্ডোস্কোপি কলোনোস্কোপি করা হয়, তাহলে আর্লি স্টেজে ক্যান্সারটা ডায়াগনোসিস হতে পারে। ইন জেনারেল ভেরি আর্লি স্টেজ বাউল ক্যান্সারে খুব বেশি সিমটম থাকে না। এটা হতে পারে লো হিমোগ্লোবিন বা শারীরিক দুর্বলতা, যেটাকে ফিল করা বলা হয় উইকনেস, লেথার্জি ও টায়ার্ডনেস, এবং হিমোগ্লোবিন কাউন্টটা কম থাকতে পারে উইদাউট এফেক্টিং এনি বাউল মুভমেন্ট ও বাউল সিমটমস। স্লোলি যখন অ্যাডভান্স স্টেজে যায়, সেই ক্ষেত্রে যেটাকে আমরা বলি চেঞ্জেস ইন বাউল হ্যাবিট, তার ডেফিকেশন বা স্টুল পাসিং এর এই প্যাটার্নটা চেঞ্জ হতে পারে টুয়ার্ডস মোর কনস্টিপেশন, যেটা বাংলা বলা হয় কোষ্ঠকাঠিন্য, অথবা কিছুদিন ডায়রিয়া, কিছুদিন কনস্টিপেশন, সামটাইমস পায়খানার সাথে রক্তও যেতে পারে। অ্যাডভান্স স্টেজে কোলন ক্যান্সার যখন ছড়িয়ে পড়ে, তখন অন্যান্য কিছু লক্ষণ দেখা দিতে পারে। সেটা হতে পারে মাইল্ড কফ বা ক্রনিক কফ, যেটা কোনো এক্সপ্লেনেশন থাকে না যদি কোলন ক্যান্সার লাংসে ছড়িয়ে পড়ে। রাইট আপার কোয়াড্রেন্ট পেইন বা পেটের উপরের দিকটাও ব্যথা বা ডিসকমফোর্ট লাগতে পারে যদি লিভারে যদি কোনো মেটাস্টেসিস বা কোলন ক্যান্সার ছড়িয়ে পড়ে, যদি ওইটি অ্যাডভান্স স্টেজে। অথবা এমন হতে পারে পেটটা ফুলে গেছে উইথ অ্যান অ্যাবনর্মাল অ্যামাউন্ট অফ ফ্লুইড, যেটাকে আমরা অ্যাসাইটিস বলে থাকি। ওয়েট লস, এটা হতে পারে। গোয়িং ব্যাক টু বেসিক, যে বাউল ক্যান্সারের স্টেজিংয়ের উপর নির্ভর করবে তার লক্ষণ বা সিমটম এবং সাইন। যদি বলে থাকি, সেই ক্ষেত্রে কলোনোস্কোপি বা অ্যাবডোমিনাল এক্সামিনেশন করার পরে কিছু অ্যাবনর্মাল ফিচার দেখা দিতে পারে, সেগুলা দিয়ে বোঝা যেতে পারে। বিশেষ করে বৃহদান্তের শেষ অংশ, যেটাকে আমরা রেকটাম বলি, টুয়ার্ডস দ্য এন্ড, টেইল এন্ডে, অনেক সময় ফিঙ্গার এক্সামিনেশনের মাধ্যমে ক্যান্সারটা ডিটেক্ট করা যেতে পারে। কোলন ক্যান্সারের ক্ষেত্রে আসলে পরীক্ষা নিরীক্ষার বিষয় এবং স্ক্রিনিং এর কথা আপনি বলছিলেন, সেই বিষয়গুলো সম্পর্কে একটু জানতে চাই, কিভাবে শতভাগ নিশ্চিত হওয়া যায়। এবং আমি যদি দেশের বাইরের কথা একটু বলি, সেক্ষেত্রে আসলে কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষার সুযোগ সুবিধা রয়েছে? স্ক্রিনিং প্রোগ্রাম তাদের জন্যই প্রযোজ্য যার কোনো সিমটম থাকে না বা কোনো লক্ষণ থাকে না। বিশেষ করে কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার, এগুলো স্ক্রিনিং প্রোটোকলগুলো বিদেশে থাকে, যেটা ফ্রি ফর দেয়ার ওন সিটিজেন যারা হেলথ সিস্টেমটা অ্যাভেল করতে পারে। 40 বছর বয়সের পরে, বিশেষ করে 45 to 50 যাদের থাকে, তাদের স্টুল বা পায়খানার স্যাম্পলটা, ওই স্যাম্পলে স্টুল স্যাম্পল, দুটো স্যাম্পলের মধ্যে যদি ওখানে ব্লাড পজিটিভ থাকে, যদি ব্লাড পাওয়া যায় বা ব্লাডের কোনো সেল পাওয়া যায়, সেই ক্ষেত্রে তাদেরকে অফার করা হয় একটা এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি করানোর জন্য। তো ওই এন্ডোস্কোপি যদি করা হয়, সেই ক্ষেত্রে
পলিপ বা ছোট গ্রোথ ইভেন ক্যান্সার ডিটেক্ট করা যেতে পারে। ওই স্ক্রিনিং টেস্টটা এভরি 2 ইয়ার্স পরপর তারা ওই স্যাম্পলটা পাবে জাস্ট টু গেট এ স্টুল চেক করার পর ওই এন্ডোস্কোপির মাধ্যমে যখন পলিপ বা কোনো যদি আর্লি স্টেজে কোনো ক্যান্সার ডায়াগনোসিস হয় এন্ডোস্কোপির মাধ্যমে এটা রিমুভ করা যেতে পারে এবং সাবসিকুয়েন্ট তার যে কোলোনোস্কোপিটা এটা বছর এভরি ইয়ারও করা যেতে পারে, এভরি 2-3 ইয়ার্সও করা যেতে পারে, দেন ডিপেন্ডস আপ টু দ্য ডিসক্রিপশন অফ দ্যাট স্পেশালিস্ট। অলমোস্ট 90% কোলন ক্যান্সারই কোলোনোস্কোপির মাধ্যমে যেটা ডিটেক্ট করা হয় দ্যাট ক্যান বি ট্রিটেবল এবং ইটস কমপ্লিটলি ট্রিটেবল ইন মোর দেন 70% অফ কেসেস। হ্যাভিং সেড দ্যাট এই কলোনোস্কোপির মাধ্যমে ডিটেকশন রেট যে খুব হাই তা বলবো না, লেস দেন 7%। যদি 100টা কলোনোস্কোপি আমরা করে থাকি about 7 to 8% we may detect some polyp cancer. Because stool sample can be false positive, so not always it's correct, but still it gives an opportunity to detect early cancer. সেক্ষেত্রে আসলে কারণগুলো কোন কারণগুলো বেশি দায়ী? Age is a risk factors, so elderly age যে কোনো ক্যান্সারই higher in rate, age is the biggest risk factors. এর বাইরে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। কারো যদি ফ্যামিলিতে বাউল ক্যান্সার থাকে বিশেষ করে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ সেটা হতে পারে। এর বাইরে যেটা হতে পারে ওবেসিটি, স্মোকিং, প্রিভিয়াস পলিপ, কিছু জেনেটিক কন্ডিশন থাকে, লিঞ্চ সিনড্রোম বলে থাকি, HNPCC বা হেরিডিটারি কিছু কন্ডিশন বাউল ক্যান্সার থাকে। কিছু কিছু ক্যান্সার বাউল এবং কোলন ক্যান্সার কিছু কিছু জেনোমিক মিউটেশনের কারণে সাইমালটেনিয়াসলি সেম বডিতেই হতে পারে। কোলন ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? ডিপেন্ড করে দুটো মেইন ফ্যাক্টরের উপর, একটা হচ্ছে পেশেন্ট ফ্যাক্টর এবং ডিজিজ ফ্যাক্টর। সেটা হচ্ছে রোগীর বয়স এবং তার অন্যান্য মেডিকেল কোমরবিডিটি খুব একটা ইম্পর্টেন্ট ইন টার্মস অফ ডিসিশন মেকিং। মোস্ট ইম্পর্টেন্টলি এটা হচ্ছে ডিজিজ ফ্যাক্টর, যে কোন স্টেজে ডিজিজটা ডায়াগনোসিস হয়েছে এবং ওই কোলন ক্যান্সারটা কি ইজ লিমিটেড উইদিন দ্যাট colon or it has gone outside the colon, যেটাকে আমরা মেটাস্টেটিক ডিজিজ বলে থাকি। সার্জারি is the curable method of choice if it's possible and deemed to be done, depends on the staging of the cancer. কিন্তু এর বাইরে আরও দুটো বড় ট্রিটমেন্ট প্রোটোকল যেটা আছে সেটা হচ্ছে কিমোথেরাপি এবং রেডিওথেরাপি। রেডিওথেরাপি মোর যদি বৃহদান্তের শেষের অংশে হয়, অনেক সময় আমরা রেডিওথেরাপি দেওয়ার পরে শর্ট সাইকেল অফ কেমোথেরাপি দিয়ে আমরা ক্যান্সার অপারেশন করতে পারি। কোলনটা about 1.5 meter or even longer to some instances, so ডিপেন্ড করে কোন সাইডে বাউল ক্যান্সারটা হয়েছে সেই অনুপাতে হচ্ছে চিকিৎসা ওইভাবে করে নির্ধারণ করা হয়। তবে আমরা যেটা করে থাকি বায়োপসির পরে, once we have enough evidence we need basically 3 most important thing: endoscopic features, pathological features and radiological features. এরপরে আমরা টিউমার বোর্ড মিটিং, যেটা সহজ ভাষায় বলা হয় বা MDT বলি আমরা, সেই মিটিং আমরা ডিসকাস করি, unless the case is very straightforward. But I would say 90% of colon cancer we discuss in a meeting, then we decide যে কোন ট্রিটমেন্টটা বেস্ট হবে রোগীর জন্য। এটা একটা tailored treatment and everybody would get the we follow a protocol, but it may not be the same treatment for everyone. Subsequently আপনি যদি টেকনোলজিক্যাল অ্যাসপেক্টে চিন্তা করা হয় তাহলে ট্রিটমেন্টটা করা যেতে পারে। নাওয়াডেজ দ্য মোস্ট কমন ইজ ল্যাপারোস্কোপিক টেকনিক। ল্যাপারোস্কোপিক্যালি বাউল ক্যান্সার আমরা রিমুভ করি। টিউমার বোর্ডের ডিসিশন হচ্ছে পরবর্তীতে সার্জিক্যাল ট্রিটমেন্টের বিষয়, সেই বিষয়গুলো বিস্তারিতভাবে একটু জানতে চাই। যে কোনো সার্জারি করার আগে রোগীর বয়স এবং অন্যান্য কোমরবিডিটির উপরে নির্ভর করে একজন অ্যানেস্থেটিস্ট রোগীকে অ্যাসেসমেন্ট করে থাকে। আমরা বলি প্রি অপ চেক অথবা প্রি অপ মেডিসিন বলে একটা বিষয় থাকে, স্পেশালি ইন জেরিয়াট্রিক গ্রুপে বা অ্যাবাভ দ্য এজ অফ 70। সো দে গেট এ ওয়ার্ক আপ, সো তার ব্লাড টেস্ট বা অন্যান্য চেস্ট এক্স-রে, সিজি ওগুলো করার পরে আমরা সিদ্ধান্ত নেই যে কোন পদ্ধতিতে তার টিউমারটা বা ক্যান্সারটা রিমুভ করা যায়। কমনেস্ট আমি বলবো যে ওয়ার্ল্ড ওয়াইড স্টিল দ্য মোস্ট পপুলার অ্যান্ড মোস্ট অ্যাকসেপ্টেবল এবং সায়েন্টিফিক্যালি প্রুভেন ল্যাপারোস্কোপিক টেকনিক, যেটা আমরা কি হোল বা পেটে ছোট ছিদ্র করে বা ফুটো করে যেটা করে থাকি। অ্যাপ্রক্সিমেটলি অ্যাবাউট 4 to 5 স্মল হোলসের মাধ্যমে আমরা পুরো অপারেশনটা কমপ্লিট করি বাই লুকিং অ্যাট দ্য মনিটর, এবং ওই স্পেসিমেনটা ক্যান বি রিমুভ ডিপেন্ডিং অন দ্য লোকেশন অফ দ্য টিউমার থ্রু দ্য টামি বা অ্যাবডোমেনে ছোট একটা কাট করে স্পেসিমেনটা আমরা রিমুভ করি। ইট ক্যান বি ডান থ্রু রোবোটিক টেকনিক অ্যাজ ওয়েল। সো দ্য অ্যাডভান্টেজেস অফ হ্যাভিং এ রোবোটিক টেকনিক, অ্যাডিশনাল আর্মস বা যেটা দিয়ে হচ্ছে গিয়ে বেটার ট্র্যাকশনস অ্যান্ড ক্যান better access to the tumor, especially pelvic dissection, but
তলপেটের দিকে টিউমারগুলোতে robotic technology is superior to some instance. Then again, it depends on the case-to-case basis. It's not that everybody gets an opportunity to have the robotic, but in general, it's becoming more popular. রেডিওথেরাপির অ্যাডজাসেন্ট রেডিওথেরাপি যেটি রয়েছে সেই বিষয়গুলো আসলে কিভাবে আপনারা নিশ্চিত করেন? কিছুটা নিশ্চিত করা সম্ভব অপারেশনের আগেই বায়োপসির মাধ্যমে এবং রেডিওলজিক্যাল এভিডেন্স। যদি টিউমারটা ছড়িয়ে পড়ে, অনেক সময় আমরা কিমোথেরাপিটা দিয়ে স্টার্ট করি টু কন্ট্রোল হোয়াট উই কল মাইক্রোমেটাস্টেসিস, যাতে টিউমারটা ফার্দার ছড়িয়ে না পড়ে। কারণ যে কোনো মেজর অপারেশনের পর বডি নিডস অ্যাবাউট 4 to 6 weeks টাইম টু কামিং ব্যাক টু বেস লাইন সো দ্যাট ইউ ক্যান কমেন্স দ্য নেক্সট type of treatment, modality of treatment. So 3 biggest modalities of popular treatment is, as I said, the surgery and then chemo or radiotherapy. At the same time, immunotherapy is something, biologics and others is still going on a different trials, and some patients can be benefited from that. So এই ট্রিটমেন্ট প্রোটোকল কোনটা যাবে এটা নির্ভর করছে টিউমারের লোকেশন, টিউমারের সাইজ, staging, as well as the patient's factor in terms of their age এবং আদার কোমরবিডিটি। কিছু কিছু টিউমারে আমরা নট অনলি রিমুভ করি, তাদেরকে টেম্পোরারি ব্যাগ বা ডাইভার্সন করে আমরা স্টোমা দিয়ে দেই। এই স্টোমাটা পরবর্তীতে কিছুগুলা টাইপ অফ স্টোমা ক্যান বি রিভার্স, সাম স্টোমা ক্যান রিমেইন ফর রেস্ট অফ দ্য লাইফ। নিশ্চয়ই। নর্মাল সার্জারি এবং রোবোটিক সার্জারি দুটির ক্ষেত্রে আসলে সুবিধা কি পাওয়া যাচ্ছে এই রোবোটিক সার্জারিতে? রোবোটিক সার্জারি ইজ এ লট নিউয়ার টেকনোলজি, যেটা প্রোস্টেট ক্যান্সারের জন্য ওয়ে মোর পপুলার বিকজ অফ ডাইসেকশন প্লেন অ্যান্ড এক্সেস। কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে ইজ বিকামিং মোর পপুলার। স্পেশালি এটার অ্যাডভান্টেজেস হচ্ছে বড় কাট থেকে ইউ আর স্টেইং অ্যাওয়ে ফ্রম হ্যাভিং এ বিগ ল্যাপারোটমি স্কার, অ্যাট দ্য সেম টাইম ইউ আর গেটিং বেটার অ্যাক্সেস এবং কিছু কিছু ডাইসেকশন মোর প্রিসাইজ অ্যান্ড মোর ডিস্টিংক্ট টু গেট ইন টু দ্য রাইট প্লেন। সো ইউ গেট এ বেটার টিউমার রিমুভাল টেকনোলজিক্যাল পয়েন্টে যদি আমি বলি যে আর নট রিসেকশন, যেটা বলে থাকি যে টিউমারে কোনো সেল বা কোনো স্পিলেজ ওগুলো সব কন্ট্রোল করার জন্য ল্যাপারোস্কোপি চাইতে রোবট ক্যান বি এ বেটার টেকনোলজি, স্পেশালি ইন পেলভিক ডাইসেকশন অ্যান্ড সাম টাইপ অফ রিসেকশন যাদের প্রিভিয়াসলি কোনো অপারেশন থাকে সেটাতে অ্যাডভান্টেজেস। জি, কোলন ক্যান্সারের এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোলন ক্যান্সার নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ক্যান্সার চিকিৎসায় ওষুধ এবং পথ্য উভয়ই খুবই গুরুত্বপূর্ণ, তাই এই সময়ে খাদ্য চাহিদার দিকে রোগীর বিশেষ খেয়াল দিতে হবে। বিভিন্ন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তাদের খাদ্য চাহিদার পরিবর্তন ঘটে এবং কেমোথেরাপির ফলে রোগীর মুখে সৃষ্ট ঘা, দীর্ঘ ও স্বল্পমেয়াদী ওজন হ্রাস তাদের খাদ্য চাহিদার পরিবর্তন ঘটায়। এ সময় হজম ক্রিয়া হ্রাস পায় এবং খাদ্য নালী শুরু হয়ে যায়, মুখে লালার নিঃসরণের পরিমাণ কমে আসে, তাই রোগীর খাদ্য গিলতে অসুবিধা হয়। এছাড়াও বিভিন্ন মেডিসিনের সাইড ইফেক্টের কারণে বিভিন্ন ধরনের উচ্চতর প্রোটিন যেমন দুধ, ডিম, মাছ, মাংসে তাদের বিস্বাদ লাগে, তাই তাদের শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দেয়। তাই এ সময় ক্যান্সার রোগীর খাদ্য নির্বাচন করার সময় আমাদের অবশ্যই সেদিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, যাতে রোগীর খাদ্য চাহিদা বিশেষভাবে তাদের শরীরে ক্ষয়পূরণ, টিস্যুর ক্ষয় রোধ এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য শরীরে বজায় থাকে। এই সময় হিমোগ্লোবিন এবং রক্ত স্বল্পতা দেখা দেওয়ার কারণে তাদের খাদ্যে অবশ্যই হিমোগ্লোবিন যাতে বাড়ানো যায়, তাই ফলিক অ্যাসিড সমৃদ্ধ এবং আয়রন সমৃদ্ধ খাবার তাদের খাবারে অন্তর্ভুক্ত করতে হবে, যেমন টক দই, ছানা, ছোলা, ডিম, এই খাবারগুলো তাদের খাবারে থাকতে হবে। এছাড়াও যাতে খেয়াল রাখতে হবে তাদের শরীরে সঞ্চিত প্রোটিন এবং আরও বড় ধরনের যে খাদ্য উপাদানগুলো আছে যা সঞ্চিতভাবে আমাদের শরীরে থাকে তা যাতে ঘাটতি না হয়, যাতে সেগুলো ঘাটতি হলে পরে তার ওজন কমতে শুরু করবে এবং আরও নানান ধরনের জটিলতা যেমন ওজন কমা সহ রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে আসবে। এছাড়া তার খাবারে অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট
ভালো পরিমাণে থাকতে হবে। এছাড়া পটাশিয়াম এবং আয়রন সমৃদ্ধ খাবার, এছাড়া ভিটামিন B6, B12, ফলিক অ্যাসিড এবং পাইরোডক্সিন সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাক, ডুমুর ফল, টমেটো, বাঁধাকপি এবং পুদিনা, আরও ছোলা, এই খাবারগুলো তার খাবারের সাথে অন্তর্ভুক্ত করতে হবে। বিভিন্ন ধরনের ফল, বিশেষ করে আমলকি, হরিতকি, জাম্বুরা, লেবু, ডাব তার খাবারে থাকতে হবে এবং তার শরীরের বাড়তি টক্সিন দূর করার জন্য এবং তার শরীরের ফ্যাট কমানোর জন্য তার খাবারে প্রচুর পরিমাণে আঁশ জাতীয় খাবার যেমন পুঁই শাক, লাল শাক, বিভিন্ন ধরনের শাক, কচুরলতি, ইসবগুলের ভুসি, ঢেঁকি ছাটা চাল, পেয়ারা খোসাসহ, কাঠবাদাম ছোলা সহ তার খাবারে থাকতে হবে। এবং দর্শক, সর্বোপরি খেয়াল রাখতে হবে তার খাদ্য তালিকা সুন্দরভাবে প্রস্তুত করা হয় যেন, তা যাতে তার অবশ্যই তার বয়স, ওজন, উচ্চতা এবং কাজের ধরন অনুযায়ী খাদ্য তালিকাটি প্রস্তুত হয়। তাই দর্শক, ক্যান্সার রোগীর খাদ্য তালিকা অবশ্যই তার বয়স, ওজন, উচ্চতা, কাজের ধরন বুঝে করতে হবে এবং তাকে সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করে দিতে হবে যাতে তার খাবারের প্রতি আকর্ষণ আরও বেড়ে যায়। কোলন ক্যান্সার, সেটি প্রতিরোধে আসলে কি করণীয়? Lifestyle modification could be important to having a control on what you eat and what you should avoid, especially avoid red meat too much. Consumption of red meat has to be moderate. Body weight control, regular exercise, half an hour at least 3 times a week. Exercise means different to different person, but I would say fast walking, even brisk walking, gentle running 3 times a week. Adequate amount of fiber and liquid in your diet. Make sure you don't stay constipated, otherwise diagnosis of colon cancer can be misled or delayed. Smoking, obviously cessation of smoking is very important. Avoid preservative food, যেটা হলো ফাস্ট ফুড বা যেগুলো হলো প্রসেসড মিট বা প্রসেসড ফুড, ওগুলো যদি অ্যাভয়েড করা যায়। এর বাইরে অন্যান্য কিছু ফ্যাক্টর থাকে, বিশেষ করে যদি কারো ইনফ্লামেটরি বাউল ডিজিজ থাকে, ক্রোনস আর আলসারেটিভ কোলাইটিস, কিছু ক্ষেত্রে আপনাকে রেগুলার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা অ্যাডভাইস বা কনসাল্ট করতে হবে, সো দ্যাট আর্লি এইজে যাতে টিউমারটা ডায়াগনোসিস পর খুব দ্রুতই চিকিৎসাটা নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে আসলে আর্লি ডিটেকশন সেটি খুব গুরুত্বপূর্ণ। দ্যাটস অ্যাবসলিউটলি রাইট। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোলন ক্যান্সার নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। হরমোনজনিত সমস্যা সমস্ত শরীরেই তো হরমোন চালিত, আসলে আমাদের দেহটাই তো হরমোন চালিত। তার মধ্যে চোখ একটা বিশেষ একটা অঙ্গ, যেটা একটা হলো স্নায়ুর চাপ এখানে আছে, আর একটা হলো হরমোন। হরমোনের মধ্যে যেগুলা মোটা দাগে আমরা 2-1টা হরমোন বলতে পারি। একটা হলো যে ডায়াবেটিস, ইনসুলিন নামক হরমোনের জন্য। নিশ্চয়ই এটা যদিও শরীরের অন্য জায়গায় সমস্ত জায়গায় তো এটা প্রভাব আছে, তার মধ্যে চোখে বিশেষভাবে এর একটা প্রভাব আছে। আর একটা হলো থাইরয়েড হরমোন। আচ্ছা, থাইরয়েড হরমোনের কিন্তু যদিও এটা শরীরের রক্ত চলাচল, হার্ট পালপিটেশন, এই সমস্ত বিষয়গুলো সামনে আসে, কিন্তু চোখে কিন্তু একটা মারাত্মক এর প্রভাব আছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।